Let's talk. ব্যাড ট্রিপ কিভাবে ফর্ম করবে? আমি সেটাই বলছি। তো এই আমার ব্যাড ট্রিপের প্রথম যারা মেম্বার ছিল পিনাকি, হাঁদা এবং বিলু ড্রামস বাজাতো, ওরাও শুধু হয়তো কখনো কখনো বাজিয়েছে, আমিও বাজিয়েছি ওদের সাথে। ওরা বললো যে আমরা তোর সাথে একটা ইয়ে করতে চাই ব্যান্ড। আর তখনই পার্সোনাল লাইফটা আমার তখন খুব ঘাঁটা, আর কি পার্সোনাল লাইফ আমি পুরো ঘেঁটে গেছি। এবার তখন আমি বললাম যে না রে, আমি এখন বুঝতেছি না কী করবো, মিউজিক করবো কি না। বলছে না 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 এটা কর বলে ওরা আমাকে জোর করে বেসিক্যালি ব্যান্ডটা ফর্ম করে। মানে আমার কৃতিত্ব খুবই কম করে। তারপর আমরা 4টে গানের ইপি বার করি। আমরা ভাবি কেউ শুনবে না, তারপর আমার মতো এরকম গলা গাইতেই পারে না, কে শুনবে। জাস্ট ইপিটা বার করেছি, ফেসবুকে ছেড়েছি। ও মা হঠাৎ করে দেখছি একদিন সকালবেলা, তখন সবে ফোনে ফেসবুকটা আমি ইনস্টল করেছি আর কি, নোকিয়ার একটা ফোন ছিল। দেখি অনুপম দা মেসেজ পাঠিয়েছে যে কী বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, বাংলা ভাষায় এত ভালো গান হচ্ছে, শুনেও ভালো লাগলো, নবী শোনালো, খুব খুব ভালো, কিপ অন রাইটিং এসব বললো। আমি তো মানে প্রথমে বিশ্বাসই করতে পারছি না। তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ করলাম অনুপমদাকে। তারপরে তো অনুপমদার সাথে ফোনে কথা হয় এবং অনুপমদার বিভিন্ন জায়গায়, মানে আনন্দবাজারে বলেছে যে চন্দ্রবিন্দুর গান ভালো লাগে আর প্রাঞ্জলের গান ভালো লাগে। এবার আনন্দবাজার চেনে না কে প্রাঞ্জল, হচ্ছে কে প্রাঞ্জল, বিভিন্ন করতে করতে মাঝে ফোন এসছে যে হ্যাঁ আপনার নাম তো অনুপমদা বলেছে। আর অনুপমদা ওরকম লোক নয় যে বলে আমাকে জানাবে, মনে হয়েছে বলে দিয়েছে। অনুপমদা ওই সময় তো অনুপমদা আমার গান শেয়ার করেছে, সেইটাতে প্রচুর লোকের কাছে আমার ওই গানটা পৌঁছে গেছে। মানে এই গানগুলো সবই লিরিক্স ওরিয়েন্টেড, লিরিক্যাল গান। আমরা যে কারণে ব্যাড ট্রিপের নাম দিয়েছিলাম, হ্যাঁ এটা আমারও প্রশ্ন ছিল, ওয়াই ব্যাড ট্রিপ? মানে ব্যাড ট্রিপটা যে সময় তৈরি হয়েছিল তখন আমি খুব ব্যাড ট্রিপে ছিলাম পার্সোনাল লাইফে, এবং তখন হু করে গান বেরোচ্ছিল, হু করে। হ্যাঁ, দ্যাটস আ গুড থিং। তার মানে আমরা যে কোনো খারাপ জিনিসকে খারাপ ভাবে ইয়ে করে দিই, কিন্তু ধরো একটা ব্রেকআপ, অনেকে হয় না প্রচুর নেশা বা এইসবের মধ্যে নিজেকে, কিন্তু ব্রেকআপ কিন্তু অনেক নতুন নতুন সৃষ্টি করতেও ইন্সপায়ার করতে পারে। এবং তখন মানে হু করে লেখা আসছে, এবং লেখা আসছে, গান বানাচ্ছি, এবং যাকেই শোনাচ্ছি সেই বলছে খুব ভালো, সেই বলছে ওরা খুব দারুণ, সেই বলছে মানে ব্রিলিয়ান্ট সং। এবং এটা হচ্ছে ওই 2011, 12, 13, 14 এই যে পুরো ফেজটা, এই সময় তখন ইনফ্যাক্ট আমার এক বন্ধু, সে রূপমদাকেও শোনায়, রূপমদাও তখন বলে, আমি জানতে পারি পরে যে খুব ভালো, দারুণ লেখা, খুব ভালো গান। গাবুদা, অনুপমদা, ক্যাকটাসের তখন যারা ছিলেন তারা বলছে গানগুলো খুব ভালো, বাজিদা ছিল। লোকে নাম করছে বা অ্যাপ্রিশিয়েট করছে সেটা একদিকে, কিন্তু কাজ পাওয়াটা আরেক দিকে। কারণ সার্ভাইভ করতে গেলে তোমার একটা ব্রেড এন্ড বাটার চাই। সেই জায়গাটা তুমি ক্র্যাক করলে কি করে? এটা অনেকগুলো ব্যাপার আছে। এক হচ্ছে, যখন আমি যে সময় বলছি ব্যান্ড আমি করছিলাম, সেই সময় আমি কিন্তু ট্যুরিজমটা করি তখন। ওকে। সুতরাং আমার বাংলা ব্যান্ডে বাজিয়ে বা বাংলা ব্যান্ড করে আমাকে উপার্জন করতে হবে, এটা আমার জন্য নেসেসারি ছিল না, কিন্তু আমার বাকি মেম্বারদের জন্য ছিল। মানে বিলু, পিনাকি বা হাদা, কারণ ওরা প্রফেশনাল মিউজিশিয়ানে ছিল, তো ওরা টিউশন করতো, যে কারণে আমি তখন আই টুক ইট যে আমি ব্যান্ডটাকে ফিনান্সিয়ালি সাস্টেন করার চেষ্টা করবো লার্জলি। এটাই আমার টার্গেট ছিল। আমি কখনো ভাবিনি যে আমি মিউজিক প্রফেশনালি করবো এবং এটা ছেড়ে দেবো, মিউজিক ডিরেক্টর হবে। হ্যাঁ, সেটা সেটা তো নেই, মাথাতে নেই। এবার অনুপমদা আমার যখন অ্যালবাম রিলিজের দিন এসেছিল, অনুপমদাকে বলল তুই তো অন্য কিছু করিস? নবী বলছিলেন হ্যাঁ অফকোর্স আমি করি, কিন্তু আমার কথাটা লেগেছিল কানে। অনুপমদা একটা সময় চাকরি করতো, তবে একটা সময় অনুপমদা প্রফেশনালি মানে মিউজিশিয়ান হয়ে গেল। তখন অনুপমদা যখন জিজ্ঞেস করতেন সত্যি তো, তা আমি কোনোদিন পারবো না সব ছেলে মিউজিক করতে, ভাবছি ওই গাড়িতে যেতে আমার মনে আছে এখনো। তো যাই হোক, আমি তো তখনও কিছু ছাড়িনি। এবং তারপরে ব্যান্ড করতে গিয়ে আমি যেটা দেখলাম যে ব্যান্ড করাটা হচ্ছে মানে আয়ু কমে যায় আর কি। হ্যাঁ, মানে ইলাবোরেট আমি বলছি, ধর একটা ব্যান্ড করলাম, আমি এখন যেন পিএইচডি করে নিয়েছি যে হোয়াট নট টু ডু আর হোয়াট টু ডু ইন এ ব্যান্ড। মানে আমি যেমন বুঝলাম যে এই যে সবার আগে আমি প্রথম ভুল করেছিলাম, যেটা ব্যান্ডের ম্যাক্সিমাম ফিনান্সিয়াল বার্ডেনটা নিজের ওপর নিয়েছি। এটা কখনো করা উচিত না। ডোন্ট কল ইট আ ব্যান্ড। প্রাঞ্জল দাস লাইভ হতে পারে, এটা ব্যান্ড হবে না। সেকেন্ড হচ্ছে যে ব্যান্ড করতে গিয়ে এটা দেখলাম যে আমার প্রথমে ব্যান্ড মেম্বার ছিল 4 জন ছিলাম। বিলুর বদলে লোরেন আমাদের ড্রামস বাজাতে আসলো। তো লোরেন তখন চাকরি করতে বললে অতটা
ওর শো করতে হবে এরকম ব্যাপার ছিল। কিন্তু হাদা যে বেস বাজাতো এবং পিনাকি যে গিটার বাজাতো, তো আমরা যখন 4 জনে রিহার্সাল করতে শুরু করলাম, সবাই ভালো বলছে কিন্তু শো নেই, বছরে 10টা শো বা 5টা শো, তাহলে তো কিছু হবে না। এবার কতদিন আর আমি ওদেরকে বলবো, হ্যাঁ, তো ওরাও অফকোর্স ওরাও অন্য জায়গায় বাজাবে, অন্য জায়গায় মানে তোর ইয়ে করবে, বল টিউশন করবে এবং তার সাথে সাথে এটা বাজাবে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম স্টার্টেড যখন আই স্টার্টেড ডুইং ইন্ডিভিজুয়াল প্রজেক্টস আমার, তখন আমি দেখলাম যে বাকি ব্যান্ড মেম্বারদের তখন সমস্যা হচ্ছে, যে কারণে বিটলস ভেঙে গেল। হ্যাঁ, বিটলস ভেঙে যায় এবং ম্যাক্সিমাম ব্যান্ডই যে কারণে ভেঙে যায়। কিন্তু যেহেতু মিউজিক ভিডিওতে ওরকম কারোর সাথে কমিটমেন্টের ব্যাপার নেই, আমি যে কারোর সাথে কাজটা করতে পারি, কিন্তু একটা ব্যান্ড মানে দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এবং আমি আরেকটা জিনিস দেখলাম যে ইফ আই লুক ব্যাক, যে আমার কোনো রিগ্রেট নেই কিন্তু, কারণ এই পুরোটা কিন্তু আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মানে অনেকে হয় না যে আমি এত বছর স্ট্রাগল করছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমি তো জেনে বুঝেই এসেছি। আমি যখন ব্যান্ড করতে শুরু করেছি তখন তো আমি জানতাম যে 4 জনের মধ্যে আমাকেই এই পয়সাটা দিতে হবে, তাহলে তো আমার পরবর্তীকালে আমি খরচা করছি, আমার তো ভেবে লাভ নেই, কারণ তো আমি আমার জন্য করছি। সেটা আমি ব্যান্ড হিসেবে নাম দিচ্ছি ঠিকই, কিন্তু আমি তো আমারও একটা প্যাশন আছে, অ্যাম্বিশন আছে। প্রথম যে অ্যালবামটা আমরা করেছিলাম, আমি আমার একটা এফডি ভেঙে করেছিলাম, মানে যেটা স্ট্রিক্টলি শিলুদা বারণ করতো। যখন আমরা শিলুদার সাথে বাড়াতাম, শিলুদা বলতো তোরা কিন্তু কোনোদিন ব্যান্ড ফ্যান্ড করলে এফডি ভাঙবি না। আমি এক্স্যাক্টলি ওটা করেছিলাম। বুড়ো সাধু তোমার মানে মিউজিক ডিরেকশনের ক্যারিয়ারে প্রথম কাজ। ওই কাজটা কিভাবে? ওই কাজটা হচ্ছে যখন এইরকম চলছে ব্যান্ডে এবং মাঝে মাঝে সবাই অধৈর্য হয়ে যাচ্ছে, সেই সময় তখন আমরা ভাবলাম ঠিক আছে, আমরা একটা মিউজিক ভিডিও করলাম, কি করি বলে একটা গান ছিল, তার একটা মিউজিক ভিডিও আমরা করি 2016 সালে। তখন ভাবছি যে কি করলে কি হবে, গানটা এসছে। তো আমি একটা কনসেপ্ট ভাবলাম, ভেবে কোলাবরেট করে অনেক লোককে পটিয়ে তোরা একটু কমে করে দে, এই করে দে, আমরা একটা ভিডিও করলাম, যে ভিডিওটা তখন প্রশংসিত হলো, মানে মোটামুটি মানে ইন্ডিপেন্ডেন্ট সার্কিট। এমনি বাংলা যতগুলো ব্যান্ড আছে, তোমার সবথেকে পছন্দের ব্যান্ড কি? ফসিলস। আচ্ছা, কেন? মানে আমি জাস্ট এমনি, মানে সবার অনেকেরই পছন্দ, কিন্তু আমি তাও এলাবোরেট। কেন মানে যা হয় না, তখন প্রথম প্রেম হচ্ছে, আমি তখন প্রেমে পড়েছি, মফস্বলের প্রেম, এবং সেটা প্রেম ব্রেকআপ, এই যে একটা মায়াবী ব্যাপার। তখন প্রথম ওই যখন হাসনুহানা একলা ঘর শুনছি, তখন আমার এফএম এসছে, ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দু সব শুনছি, সবার গানই ভালো লাগছে, এবং সব MP3 কালেকশন পাওয়া যেত তখন, বাংলা ব্যান্ডের MP3 কালেকশন। কিন্তু ফসিলস হিট মি ডিফারেন্টলি। লিরিক্স মিউজিক সব মিলে, মানে এক্স্যাক্টলি কি সেটা বলতে পারবো না, কিন্তু ওই যে একটা ম্যাজিক ক্রিয়েট করেছিল ফসিলস, যেটা বাকিদের গানও এনজয়, পরশপাথরও তখন শুনছি, চন্দ্রবিন্দু, ভূমি শো দেখছি, সব নাচছি, ভূমির শোতে সব করছি, বাট ফসিলস বিকেম অ্যান ইমোশন রাইট ফ্রম। এবং সত্যি কথা বলতে কি, এখন আমি রিয়েলাইজ করি যে ফসিলস এবং শিলাজিৎ, এবং ওই সময় আমার এক জিওগ্রাফি টিচার ছিল যে আমাকে ফিশ অ্যালবামটা শুনেছিল, কারণ ফিশটা শিলুদার একটা সবচেয়ে মানে আনকনভেনশনাল একটা অ্যালবাম, যেটার অদ্ভুত সাউন্ডস্কেপ, একদিকে শিলাজিৎ, একদিকে ফসিলস। পরে যখন আমি গান লেখা শুরু করলাম, আমি বুঝতে পারলাম যে সাবকনসিয়াসলি এরা দুজন আমাকে এরমভাবে এফেক্ট করেছে, মানে রূপমদা এবং শিলুদা, এদের গান না শুনলে হয়তো আমি আমার এই মানে এই লেখার সত্তাটা, এই ধরনের লেখাটা গ্রো করতো না। ঠিক যেমনই আমি এখন বুঝতে পারি যে আমি ছোটবেলার থেকে কিশোর কুমার এবং মোহাম্মদ রফি এবং মুকেশ প্রচুর শুনতাম। এখন বুঝতে পারি এই যে যখন আমি কোনো মিউজিক করছি, তখন সাবকনসিয়াসলি সেই যে শোনা ছোটবেলা থেকে যে এত পুরনো রেট্রো গান শোনা, তার এফেক্টটা এখন, তার সুফলটা এখন কোনোভাবে সেটা আমাকে তখন মোল্ড করে।